ভাবুন তো একবার, তারিখটা হলো ২রা এপ্রিল ২০২৬, জায়গা পশ্চিমবঙ্গের মালদা জেলা। শত শত সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, আর তারা কিনা ৭ জন জুডিশিয়াল অফিসারকে, মানে বিচার বিভাগীয় কর্মকর্তাকে পাক্কা ৯ ঘণ্টা ধরে আটকে রেখেছে। কিন্তু এরা কারা? কোনো দাগী অপরাধী? একদমই না। এরা আপনার আমার মতোই সাধারণ মানুষ, শিক্ষক, কৃষক, ছোটখাটো ব্যবসায়ী। আর তাদের একটাই অপরাধ, হঠাৎ করে তাদের নাম ভোটার তালিকা থেকে উবে গেছে। তো কেন এমন হলো? আসুন এই পুরো ঘটনার গভীরে গিয়ে আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কত লোকের নাম বাদ গেছে জানেন? সংখ্যাটা দেখুন, ৬১ লক্ষ। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, 61 lakhs। এতগুলো মানুষ রাতারাতি তাদের ভোট দেওয়ার অধিকারটাই হারিয়ে ফেলল। তো মালদার যে ঘটনাটার কথা বলছিলাম, ওটা আসলে আর কিছুই না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কিছু সাধারণ মানুষের ডেসপারেশন, মানে চরম হতাশার একটা ছবি। ভাবুন, যাদের জীবনে কোনোদিন আইন ভাঙার রেকর্ড নেই, তারাই এমন একটা কাজ করতে বাধ্য হলো। কেন? কারণটা খুব সহজ। তাদের কথা শোনার মতো আর কেউ ছিল না, কোনো রাস্তাই খোলা ছিল না। কিন্তু গল্পটা শুধু এই ৬১ লক্ষ নাম বাদ দেওয়াতেই কিন্তু থেমে নেই। এর সাথে যোগ করুন আরও ৬০ লক্ষ ভোটার, যাদেরকে একটা নতুন ক্যাটেগরিতে ফেলা হয়েছে, সন্দেহভাজন বা সাসপেক্টেড। তাহলে মোট কত হল? ৬১ লক্ষ আর ৬০ লক্ষ, মানে ১,২১,০০,০০০ মানুষ। ভাবা যায়, পশ্চিমবঙ্গের প্রতি ৬ জন ভোটারের মধ্যে একজন এই পুরো প্রক্রিয়ায় সরাসরি প্রভাবিত। আচ্ছা, এই যে এত বড় একটা ব্যাপার ঘটল, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, এটা আসলে হলোটা কিভাবে? কে নিচ্ছিল এই কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত? এই যে সন্দেহভাজন ক্যাটাগরিটার কথা বললাম, এটা কিন্তু একদম নতুন একটা জিনিস। আর কিসের ভিত্তিতে কাউকে সন্দেহভাজন বলা হচ্ছে শুনলে অবাক হবেন। ধরুন, আপনার নামের বানানে সামান্য একটা ভুল আছে, কিংবা ধরুন বাবার ছেলের বয়সের গ্যাপটা ১৫ বছরের কম বা ৪৫ বছরের বেশি হয়ে গেছে। ব্যাস, এইরকম ছোটখাটো যৌক্তিক অসঙ্গতির দোহাই দিয়ে আপনাকে সাসপেক্টেড লিস্টে ফেলে দেওয়া হতে পারে। তাহলে আসল প্রশ্নটা আবার ফিরে আসছে, এই যে ১,২১,০০,০০০ মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকারের ভবিষ্যৎটা কে ঠিক করছিল? কোনো বড় অফিসার, নাকি কোনো কমিটি? উত্তরটা হলো না, কোনো মানুষ নয়। এর পেছনে ছিল একটা সফটওয়্যার অ্যালগোরিদম। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই সফটওয়্যারটা ঠিকঠাকভাবে টেস্টই করা হয়নি। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন, খোদ ইলেকশন কমিশনের একজন সিনিয়র অফিসার তিনি নিজেই স্বীকার করেছেন। আর কি বলেছেন? কোট অ্যান্ড কোট, এই সফটওয়্যারটা ৯৫% নির্ভুল ছিল নাকি ৬০%, সে ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। ভাবুন একবার, সফটওয়্যারটা যে কি অবস্থা তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় একটা ঘটনায়। ২৪শে মার্চ ২০২৬ সন্ধেবেলা হঠাৎ করে এই সফটওয়্যারটা পশ্চিমবঙ্গের সব ভোটারকে, মানে প্রায় ৭ কোটি মানুষকে সন্দেহভাজন হিসেবে দাগিয়ে দেয়। যদিও ২ ঘণ্টার মধ্যেই ব্যাপারটাকে একটা টেকনিক্যাল গ্লিচ বলে সামাল দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বোঝাই যাচ্ছে অ্যালগোরিদমটার মধ্যে মারাত্মক কোনো সমস্যা ছিল। আচ্ছা, এই যে এত কিছু করা হলো, এর পেছনের সরকারি যুক্তিটা কি ছিল? আর সেই যুক্তির সাথে বাস্তব তথ্য কি আদৌ মিলছে? চলুন দেখা যাক। অফিশিয়ালি, মানে সরকারিভাবে যেটা বলা হয়েছে তা হলো, এই রিভিশনের মূল লক্ষ্য ছিল ভোটার তালিকা থেকে অবৈধ অভিবাসীদের নাম বাদ দেওয়া। কিন্তু ডেটা কি বলছে? তথ্য কি সত্যি এই দাবিকে সাপোর্ট করে? আর এখানেই আসল চমক। তথ্য কিন্তু একেবারে উল্টো কথা বলছে। দেখুন, রাজ্যে গড়ে আনম্যাপড ভোটারের হার হচ্ছে 4.3%, অথচ মুসলিম প্রধান এলাকাগুলোতে এই হার অনেক কম। কিন্তু মতুয়া সম্প্রদায়ের, মানে হিন্দু উদ্বাস্তু প্রধান এলাকাগুলোতে এই হারটা লাফিয়ে গিয়ে দাঁড়াচ্ছে গড়ে 9.47%, যা রাজ্যের গড়ের দ্বিগুণেরও বেশি। তাহলে যুক্তিটা কি মিলল? এই সব সংখ্যা, পার্সেন্টেজ, এগুলোর পেছনে তো আসলে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের গল্প, তাদের হয়রানি, তাদের ভোগান্তির কথা। আর এই ধাক্কাটা সমাজের কোনো স্তরকেই কিন্তু ছাড়েনি। শুধু দুটো উদাহরণ দিই। একজন হলেন মোহাম্মদ দুলাল আলী, কার্গিল যুদ্ধে আহত হওয়া একজন সৈনিক। আরেকজন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি, কলকাতা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত জাজ। ভাবা যায়, সফটওয়্যার এদেরকেও ছাড়েনি। বিচারপতি মুন্সির নাম তো সোজাসুজি বাদই দিয়ে দেওয়া হয়েছে,
আর তার স্ত্রী আর ছেলের নামকে সন্দেহভাজন বলে ট্যাগ করে দেওয়া হয়েছে। আর এই লিস্ট কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ, রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, এমনকি রাজ্য সরকারের 2 জন মন্ত্রী, তাদের নামও বাদ যায়নি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? যারা এই পুরো কাজটা করছিলেন, মানে সেই বুথ লেভেল অফিসাররা, তাদের অনেকের নামও সন্দেহভাজন লিস্টে তুলে দেওয়া হয়েছে। এই চার্টটা একবার ভালো করে দেখুন। একই জায়গা, রানীগঞ্জ বিধানসভা, সেখানকার হিন্দু প্রধান বুথগুলোতে সন্দেহভাজন ভোটারের হার মাত্র 3%। আর ওই একই এলাকার মুসলিম প্রধান বুথগুলোতে এই সংখ্যাটা কত জানেন? 58% পর্যন্ত। একই সফটওয়্যার, একই নিয়মকানুন, কিন্তু ফলাফল দেখুন আকাশ পাতাল তফাৎ। এই পুরো প্রক্রিয়াটায় স্বচ্ছতার যে অভাব, সেটা কিন্তু আমাদের গণতন্ত্রের একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেয়। আর স্বচ্ছতার অভাবের আরেকটা বড় প্রমাণ হল ফাইনাল ভোটার লিস্টটা যেভাবে পাবলিশ করা হয়েছে। বিশাল বড় বড় সাইজের, জলছাপ দেওয়া আর সার্চ করা যায় না এমন পিডিএফ ফাইল। মানে ইচ্ছে করেই এমনভাবে দেওয়া হয়েছে যাতে কোনো গবেষক বা সাধারণ মানুষ সহজে ডেটাটা ঘেঁটে দেখতেই না পারে। এই পুরো ব্যাপারটার প্রভাব কতটা মারাত্মক হতে পারে তার একটা আন্দাজ দেই। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা সিটের মধ্যে 234টাতেই, হ্যাঁ 234টা সিটে এই প্রভাবিত ভোটারের সংখ্যাটা 2024-এর লোকসভা নির্বাচনে সেই সিটের জেতার ব্যবধানের থেকেও বেশি। এর মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের জন্য একটা জরুরি কথা। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এখনই নিজের নামটা একবার চেক করে নিন। যদি দেখেন নাম নেই, তাহলে ঘাবড়াবেন না। এখনও অনলাইন বা অফলাইনে আবেদন করার সুযোগ আছে। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই। যদি একটা আনটেস্টেড ভুলভাল অ্যালগরিদম ঠিক করে দেয় যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারবে কি পারবে না, তাহলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো? এই প্রশ্নটা আমাদের সবার ভাবা দরকার।